প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি এনডিসিএম অনলাইন ক্লাসে এবং আশা করছি যে তোমরা প্রথম লেকচারটি অবশ্যই দেখেছো। তারই ধারাবাহিকতায় আমি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার প্রথম পত্রের প্রথম অধ্যায় এর পরবর্তী অংশের নিয়ে আজকের ক্লাসটা সাজানোর চেষ্টা করেছি। তো আমরা যাই যে কি বিষয়গুলো আসলে আছে আজকের আমাদের আলোচ্য বিষয়ে। তো তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং আমার পরিচয় তোমরা আগেও জানো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেগুলো দেখার চেষ্টা করি। অবশ্যই পাঠ পরিচিতি ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার প্রথম পত্রের প্রথম অধ্যায় গত ক্লাসে তোমরা দেখেছো, এর লেকচার 1 চলে গেছে। আজকে আমরা লেকচার 2 নিয়ে কথা বলবো। তো আলোচ্য বিষয় আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ টপিকস। প্রথম হলো পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স। এটা একটু জটিল মনে করে ছাত্ররা, একেবারেই সহজ একটি টপিকস, সেটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয়ত হলো রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা। তৃতীয়ত হলো স্বাস্থ্য ও পরিবেশের উপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব। এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকের তিনটি টপিকস নিয়ে আজকের আলোচনাগুলো আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথম টপিকসে চলে যাই। প্রথম যে বিষয়টি আমরা কথা বলবো, পলভঙ্গি ব্যালেন্স ও ডিজিটাল ব্যালেন্স। তো এখন দেখো এখানে একটি চিত্র আছে, এটি হচ্ছিল পলভঙ্গি ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্সটা আসলে কি জিনিস? নর্মাল তোমরা ব্যালেন্স যেটা জানো, যে আমরা যদি বাজার করতে যাই, আলু পটল যাই কিনি না কেন, এটা তো পরিমাপ করতে হয়। ওটা পরিমাপ করার জন্য যেমন একটি ব্যালেন্স আছে, ঠিক তেমনি ভাবে আমাদের রাসায়নিক উপাদানগুলো পরিমাপ করার জন্য কিছু ব্যালেন্স আছে। এর মাঝে একটি ব্যালেন্স হলো পলভঙ্গি ব্যালেন্স, এবং এটা খুব সূক্ষ্ম পরিমাপ করার জন্য মূলত ব্যবহার করা হয়। দশমিকের পরে 4 ঘর পর্যন্ত পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় পলভঙ্গি ব্যালেন্স। প্রথমত হলো নামটা দেখেই একটু কেমন লাগছে, যে পলভঙ্গি নামটা কেমন জানো, এর থেকে ভালো নাম হতে পারতো না? আসলে কিছুই করার নেই। দেখো 1866 সালে জার্মান প্রকৌশলী পলভঙ্গি, অর্থাৎ যিনি এটা আবিষ্কার করছেন তার নামে এটার নামকরণ। পলভঙ্গি কর্তৃক উদ্ভাবিত রাসায়নিক নীতি হলো পলভঙ্গি ব্যালেন্স। তো যেমন চীনে গিয়ে যদি বলি যে আমি মুস্তাফিজুর রহমান রানা, এটা হাসাহাসি করতেই পারে তারা, তাদের হয়তো নাম চ দিয়ে হবে। যাই হোক, আমার ছাত্ররা যখন কোনো কিছু আবিষ্কার করবে তখন আমাদের জন্য হয়তো সুবিধা হবে যে রহিম ব্যালেন্স হয়তো আমরা একদিন পড়তে পারি আর কি। তো যাই হোক, পলভঙ্গি ব্যালেন্স আবিষ্কারকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে পলভঙ্গি ব্যালেন্স, এবং মূল পার্থক্য হলো এটা খুব সূক্ষ্ম পরিমাপ করার জন্য মূলত ব্যবহার করা হয়। যেমন তুমি আলু কিনতে গেছো, একটু আলু বেশি নিলা বা একটু কম নিলা, এটা কিন্তু সমস্যা না। কিন্তু কেমিস্ট্রি ল্যাবে যখন কাজ করবা তখন তোমাকে একেবারে সূক্ষ্মাতি ভাবে কিন্তু তোমাকে পরিমাপ করতে হবে, এবং পরিমাপের যদি একটুও কম বেশি হয় তাহলে কিন্তু তোমার প্রোডাক্টটা ভিন্ন হতে পারে। যেমন কমনলি আমরা বিক্রিয়া জানি, ইথানল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে যদি সালফিউরিক অ্যাসিডের পরিমাণ বেশি দাও তাহলে অ্যালকিন তৈরি হয়, আবার যদি ইথানলের পরিমাণ বেশি দাও তাহলে কিন্তু অ্যালকিন আর তৈরি হয় না, ইথার তৈরি হয়ে যায়। যে কারণে আমাদের পরিমাপটা খুব সূক্ষ্মভাবে করতে হয়। এবং আমি সবসময় ক্লাসেও বলি, কেমিস্ট্রি ইজ নাথিং বাট কুকিং, মানে হচ্ছিল রান্না ছাড়া রসায়ন আসলে কিছুই না। যত সুন্দরভাবে তুমি মিক্সিং করতে পারবা রসায়ন তত সুন্দর। যেমন একটু লবণের কম বেশি হলেই তোমার এত স্বাদের সরষে ইলিশ কিন্তু গলা দিয়ে আর ঢোকে না, ঠিক এরকম অবস্থা। তো খুব সূক্ষ্ম পরিমাপের জন্য আমরা পলভঙ্গি ব্যালেন্স ব্যবহার করি। তো এই ব্যালেন্সের 4টি প্রধান অংশ আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমত হলো বেদি সজ্জিত ব্যালেন্সের কক্ষ, যেটা তোমরা দেখছো আয়তকার একটি কক্ষ, যে কক্ষের মাঝে ব্যালেন্সটি আছে, এটা হচ্ছে বেদি সজ্জিত ব্যালেন্সের কক্ষ। দ্বিতীয়ত স্তম্ভ বা কলাম, অর্থাৎ এই যে মাঝের যেটা তোমরা দেখতে পাচ্ছ যার উপর ব্যালেন্সটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে স্তম্ভ বা কলাম। তুলাদণ্ড বা বিম ও পাল্লা, এখানে একটি স্কেল ব্যবহার করা হয়, যেটাকে আমরা বিম বা পাল্লা বলি। এটা এই স্কেলের পরিমাপটা যে কোনো কিছু হতে পারে, 10 হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে, সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে 100 ব্যবহার করা হয়। আর পাল্লা তো আমরা বুঝি যে যার মাঝে একটাতে ওজন নেওয়া হয় আর একটাতে দ্রব্য নেওয়া হয়, মূলত এটা হচ্ছিল পাল্লা। দুটো পাল্লা আছে। তবে এটা জেনে রাখো যে পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত ডান পাল্লায় ব্যবহার করব ওজন, আর বাম পাল্লায় ব্যবহার করব দ্রব্য। চতুর্থত হচ্ছিল রাইডার বা রাইডার বাহক। রাইডার কথাটা তো তোমরা বুঝতেই পারছো, যে রাইড করে তাকে মূলত বলে রাইডার। তো রাইডারটা এখানে কেন ব্যবহার করা হবে, এটা হচ্ছিল মূল জিনিস। তোমরা ফিজিক্সে পড়েছো স্লাইড ক্যালিপার্স, ওখানে দুটো স্কেল থাকে, একটা প্রধান স্কেল আর একটা ভার্নিয়ার স্কেল। ঠিক অনেকটা ওই রকমই
এবং এখানে ভার্নিয়ার ধ্রুবক বের করতে হয়, আর আমাদের এখানে রাইডার ধ্রুবক বের করতে হবে, এবং এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য। আরো একটু বলি যে রাইডারটা কেন আমরা ব্যবহার করব। নর্মালি যদি আমরা ডান দিকে ওজন নিলাম, বাম দিকে ধ্রুব নিলাম, এটা যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে রাইডারের কোনো দরকার নাই। কিন্তু তোমার কাছে এত সূক্ষ্ম কোনো ওজন নাই যেটা দিয়ে তুমি ব্যালেন্স করতে পারতেছো, তখন তোমাকে অবশ্যই রাইডার ব্যবহার করতে হবে। এবং রাইডারের কোথায় রাইডারটি ব্যবহার করব তার উপর ভিত্তি করে এই পলভঙ্গি ব্যালেন্স হবে না সাটোরিয়াল নিক্তি হবে, এটা কিন্তু নির্ভর করে। যদিও আমাদের সিলেবাসে সাটোরিয়াল নিক্তি নিয়ে কোনো কথা নাই, মূলত হচ্ছিল পার্থক্যটা হচ্ছিল যদি আমরা রাইডারটিকে মাঝখানে ব্যবহার করি, বিমের মাঝখানে, তাহলে ওই নিক্তির নাম হচ্ছে সাটোরিয়াল নিক্তি। আর যদি আমরা বামে বা ডানে ব্যবহার করি তাহলে পলভঙ্গি নিক্তি বলি আমরা। যদিও আমাদের বইগুলোতে যখন গণিত করেছে তখন হচ্ছিল সবগুলো মাঝখানে ব্যবহার করুক বা বামে ডানে যে কোনো কিছুতে এটাকে পলভঙ্গি ব্যালেন্স বলেই ধরেছে, এবং আমরা গণিতের ক্ষেত্রে ওই সাটোরিয়াল নিক্তি আর কিছু বলবো না, আমরা পুরোটাকে পলভঙ্গি ব্যালেন্স বলেই চিনবো আর কি। তো রাইডার হলো সেটাই যেটা একেবারে তুমি যখন ব্যালেন্স করতে পারছো না তখন রাইডারটাকে ডানে বা বামে সরিয়ে ব্যালেন্স করে পরিমাপ করা হয়। এটাই হলো রাইডারের মূল কাজ। তো আমরা একটু তার পরবর্তীতে চলে যাই। রাইডারটাকে, যেটা অলরেডি আমি বলেছি, রাইডার হচ্ছিল প্লাটিনাম বা গোল্ডের তৈরি বাঁকানো আকৃতির ধাতব বস্তু যাকে নিক্তির বিমের উপর দিয়ে সহজে ডানে বামে সরানো যায়। উদ্দেশ্য কি? ডানে বামে সরিয়ে ব্যালেন্সটাকে ব্যালেন্স করা, এটা হচ্ছিল মূল উদ্দেশ্য। রাইডার ধ্রুবক, যেটা আমি বললাম যে ভার্নিয়ার ধ্রুবক যেমন বের করেছে ঠিক তেমনি ভাবে রাইডার ধ্রুবকটাও বের করতে হবে। রাইডার ধ্রুবকের সংজ্ঞাটা কি? রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য হয়, এই বিষয়টা একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। বলা হলো রাইডারকে ক্ষুদ্রতম এক ঘর সরালে ভরের যে তারতম্য হয়। মনে করো তুমি রাইডারটাকে 50 ঘর সরালে, ডান দিকে সরালে, এবং রাইডারের ভর হচ্ছিল ছোট হাতের m গ্রাম, তাহলে কথাটা আমরা নিশ্চয়ই এভাবে লিখতে পারি যে 50 ঘর সরালে ভর হলো m গ্রাম, অতএব এক ঘর সরালে সিম্পল ঐকিক নিয়ম m/50 গ্রাম। অর্থাৎ রাইডারের ভরকে যদি আমি বিমের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে মূলত আমরা রাইডার ধ্রুবক পেয়ে যাব। একেবারে সিম্পল ক্যালকুলেশন। রাইডার ধ্রুবক, তো রাইডার ধ্রুবকের সংজ্ঞা এবং আমরা বুঝলাম একটু ম্যাথের মধ্যে দিয়ে। তো রাইডার ধ্রুবক আমরা বের করব কিভাবে, যেটা আমি ম্যাথমেটিক্যালি তোমাদেরকে দেখালাম। রাইডার ধ্রুবক হচ্ছে রাইডারের নিজস্ব ভর ডিভাইড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা শূন্য মাঝখানে থাকলে। শূন্য যদি মাঝখানে, আমরা আগে বলেছি শূন্য মাঝখানেও থাকতে পারে, শূন্য বামেও থাকতে পারে, ডানেও থাকতে পারে। শূন্য যদি মাঝে থাকে তাহলে রাইডার ধ্রুবক বের করার উপায় হচ্ছে রাইডারের নিজস্ব ভরকে সর্বোচ্চ দাগ সংখ্যা দ্বারা ভাগ করলে হবে। আর একটা বিষয় দেখো, রাইডার ধ্রুবক ইজ ইকুয়াল টু 2 ইনটু রাইডারের নিজস্ব ভর ডিভাইড বাই সর্বোচ্চ দাগ সংখ্যা শূন্য বামে বা ডানে থাকলে। এখানে একটু কনফিউশন তৈরি হতেই পারে, বিষয়টা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। যে শূন্য যদি মাঝখানে থাকে, যেমন মনে করো ডান দিকে তুমি কিছুটা ওজন রাখছো, বামে আলু আছে, সমতা হলো, ব্যালেন্সটা সমতায় চলে আসলো। এখন তুমি যদি কিছুটা ওজন বৃদ্ধি করো তাহলে এই ডান দিকের পাল্লাটা কিন্তু ভারী হবে। আর তুমি যদি বাম দিকে কিছুটা আলু বৃদ্ধি করো তাহলে কিন্তু বাম দিকের পাল্লাটা ভারী হবে। তো এটা তুমি যেদিকেই ইউজ করো না কেন ঠিক সেভাবে কিন্তু পাল্লাটা হেলে পড়বে। এখন সেটাই বললাম, শূন্য দাগ যদি মাঝখানে থাকে, তুমি যদি ডান দিকে ওজন দাও শুধুমাত্র ডান দিকে ওজনই ব্যবহার করলাম, আর যদি বাম দিকে আলু ব্যবহার করো শুধু বাম দিকে আলুই ব্যবহার করলাম। বাম দিক থেকে তুমি যদি আলু উঠিয়ে নাও তাও কিন্তু ওজন বেড়ে গেল, অর্থাৎ ডান পাল্লাটা নিচের দিকে চলে যাবে। কিন্তু তুমি বাম দিক থেকে আলু নামিয়ে ওই পরিমাণ আলু যদি আবার ডান দিকে যোগ করো তাহলে কি ডবল ওজন বাড়লো না? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। অনেকটা এরকম, তুমি 20,000 টাকা একটা মোবাইল কিনবা, তোমার কাছে 15,000 টাকা আছে, আমার কাছে তুমি 5,000 টাকা নেওয়ার জন্য আসছো। তুমি ভাবছো যে আমার কাছে 5,000 টাকা নিলে তোমার মোবাইলটা কেনা হবে। তো তুমি আসার পর আমি যদি তোমাকে 5,000 টাকা না দেই তাহলে তোমার শুধু 5,000 টাকাই প্রয়োজন এখন মোবাইলটা কেনার। কিন্তু আমি যদি তোমার কাছ থেকে আরো 5,000 টাকা নিয়ে নেই তাহলে কি 5,000 টাকা প্রয়োজন হবে না 10,000 টাকা প্রয়োজন হবে? বিষয়টা আসলে এরকমই। যদি শূন্য বামে বা ডানে থাকে তাহলে আসলে ওজনটা ডাবল হয়ে যায়। যে কারণে রাইডার ধ্রুবক যদি আমরা শূন্য বামে বা ডানে থাকে তাহলে রাইডার ধ্রুবক বের করার জন্য 2 দ্বারা গুণ করতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন দেখো আমরা
ওজনটা নির্ণয় করব কিভাবে, এটা একটা সূত্র আছে, মোট ভর ইজ ইকুয়াল টু ওজন বক্স হতে নেওয়া ভর প্লাস মাইনাস রাইডার ধ্রুবক কিন্তু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব। এখন আর একটা প্রশ্ন তোমরা নিশ্চয়ই করবা যে স্যার প্লাস মাইনাস আসলো কেন? প্লাস মাইনাস ঠিক এই কারণে আসে, যদি শূন্য দাগটা মাঝখানে থাকে, তুমি যদি রাইডারটাকে ওজনের দিকে নিয়ে যাও তার মানে ওজন বাড়াইলা, যদি রাইডারটাকে শূন্য দাগ থেকে বস্তুর ভরের দিকে নিয়ে যাও তাহলে কিন্তু ভর কমালা। অর্থাৎ যদি শূন্য দাগটাকে বামে নিয়ে যাও তাহলে মাইনাস হবে, শূন্য দাগটাকে যদি মানে শূন্য দাগ থেকে যদি রাইডারটাকে ডানে নিয়ে যাও তাহলে প্লাস হবে। নিশ্চয়ই সূত্রটি বুঝতে পেরেছো। তো আমরা একটা ম্যাথ করার মধ্য দিয়ে এই পলভঙ্গি ব্যালেন্সে কিভাবে পরিমাপ করব বস্তু সেটা বোঝার চেষ্টা করি। দেখো সমস্যাটি পড়ার চেষ্টা করো। একটি পলভঙ্গি ব্যালেন্সের বাম পাল্লায় সোডিয়াম কার্বনেট ভর্তি ওজন বোতল রেখে একটা ওজন বোতল রাখা হয়েছে, সোডিয়াম কার্বনেট আছে যেখানে 20 গ্রাম, 5 গ্রাম, 2 গ্রাম, 500 মিলিগ্রাম, 100 মিলিগ্রাম, এই ভরগুলো ডান পাল্লায় আমরা যোগ করলাম। ব্যালেন্সের পয়েন্টারকে শূন্য দাগে নিতে, অর্থাৎ ব্যালেন্স হয়নি, এখন পয়েন্টারটাকে আমরা শূন্য দাগে নেব। নেওয়ার জন্য 5 মিলিগ্রাম রাইডারকে 25 নম্বর দাগে রাখা হলো, অর্থাৎ 25 ঘর সরানো হলো। নমুনা ভর্তি ওজন বোতলের ভর নির্ণয় করতে হবে। বিমের দাগ সংখ্যা 50, অর্থাৎ সর্বোচ্চ দাগ সংখ্যা 50, এবং বিমের সর্বডানে শূন্য রয়েছে, অর্থাৎ শূন্য কিন্তু মাঝখানে না, সর্বডানে রয়েছে। এই হচ্ছিল আমার সমস্যাটা। তাহলে আমরা জানি প্রথমে আমাদেরকে রাইডার ধ্রুবক বের করতে হবে। তো রাইডার ধ্রুবক আমরা কিভাবে এখানে বের করবো? আরসি দ্বারা রাইডার কনস্ট্যান্ট বলে আরসি। তো আমরা জানি যে একটু আগে সূত্র আমরা দেখেছি যে রাইডারের ভর ডিভাইড বাই দাগ সংখ্যা, কিন্তু এখানে 2 দ্বারা গুণন হবে নাকি হবে না? শূন্য দাগ যদি মাঝে থাকতো তাহলে 2 দ্বারা গুণন হতো না। শূন্য দাগ কি মাঝে আছে? না, শূন্য দাগ আছে সর্বডানে, তার মানে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2 × 5 ডিভাইড বাই মোট দাগ সংখ্যা 50। এটা সম্ভবত 0.2 মিলিগ্রাম হবে। এটাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি 0.002 গ্রাম হবে। এটা আমার বের হলো হচ্ছিল রাইডার ধ্রুবকের মান। তো একটু আগে আমরা যেটা সূত্রটা আমি তোমাদেরকে আর একটু দেখাই, সূত্রটি খেয়াল করো। ওজন বাক্স হতে তাহলে মোট ভর আমরা ধরলাম, মোট ভর আমরা নির্ণয় করব বড় হাতের এম। ওজন বাক্স হতে নেওয়া ভর, তাহলে ওজন বাক্স হতে মোট যে ভর নিয়েছি তারপর প্লাস মাইনাস, এখানে মাইনাস আসার সুযোগ নাই, প্লাস হবে। রাইডার ধ্রুবক কিন্তু শূন্য দাগ হতে রাইডারের দূরত্ব। তাহলে ওজন বাক্স হতে আমরা কি কি ভর নিলাম একটু খেয়াল করে দেখি। ওজন বাক্স হতে আমরা প্রথমে গ্রামগুলো একখানে করি, তাহলে 20 প্লাস 5 প্লাস 2 এটা হচ্ছিল গ্রাম, প্লাস মিলিগ্রাম গুলো যদি একখানে করি আমরা 500 প্লাস 100 প্লাস 50 প্লাস 10, এটা হচ্ছিল মিলিগ্রাম। প্লাস প্লাস ছিল হচ্ছিল রাইডার ধ্রুবক, রাইডার ধ্রুবক আমরা বের করেছি 0.002 ইন্টু কত ঘর আমরা ডান দিকে বাম দিকে সরে এসেছি আমরা 25 ঘর, অর্থাৎ 25। এখন এটা ক্যালকুলেশন করলে যা হয় তাই হবে অ্যান্সার। এটা কত? 27 গ্রাম, প্লাস হচ্ছে হলো 660 মিলিগ্রাম, প্লাস হচ্ছে এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 0.005 বের হবে। তাহলে 27 প্লাস এটাকে মিলিগ্রামকে যদি গ্রাম করি 0.660 গ্রাম, এটাও গ্রাম, প্লাস 0.005, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 27.665 গ্রাম। এটাই হবে হচ্ছে হলো আমার এই যে ভরটি আমরা নির্ণয় করতে চাচ্ছি। এখন একটা বিষয় একটু খেয়াল করো, তোমাদের এখানে বলছে ওজন বোতল রেখে, আমরা তো সরাসরি সোডিয়াম কার্বনেট মাপতে পারবো না, তাহলে একটা বোতলের সাহায্যে সোডিয়াম কার্বনেট নিয়েছি। এখন তুমি শুধু সোডিয়াম কার্বনেটের ভর মাপবা কিভাবে? একেবারে সিম্পল প্রসেস। আগেই তোমরা যে বোতলটি নিয়েছো সেই বোতলের ভর মেপে নাও, পরবর্তীতে সোডিয়াম কার্বনেট সহ ভর মাপো, দুটো বিয়োগ করলে বোতলের ভরটা বাদ চলে যাবে, এবং এভাবে আমরা সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করতে পারবো হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের মাধ্যমে। আশা করা যায় যে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তী স্টেপে চলে যাই। পলভঙ্গি ব্যালেন্স দিয়ে আমরা লিখতে শিখলাম, মানে পলভঙ্গি ব্যালেন্স দিয়ে আমরা পরিমাপ করা শিখলাম। এখন এরপরে আমরা যে ব্যালেন্সটি ব্যবহার করব সেটা হচ্ছে ডিজিটাল ব্যালেন্স। পলভঙ্গি ব্যালেন্স বলো বা যে কোনো ব্যালেন্স বলো, কি বলো কেন, এখন কিন্তু সেগুলো কোনোটাই ব্যবহার হয় না, এখন হয়েছিল ডিজিটাল ব্যালেন্স। তো ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে আমরা বর্তমানে ব্যবহার করতে পারি। তারপরও
পলভঙ্গি ব্যালেন্সটা একেবারেই খুব সস্তা এবং পলভঙ্গি ব্যালেন্সের ক্ষেত্রে কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। কিছু কিছু সুবিধা পলভঙ্গি ব্যালেন্সের আছে। আর ডিজিটাল ব্যালেন্স তো অবশ্যই একেবারে লেটেস্ট ভার্সন। আমরা এখন আলু মাপার জন্য ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করি। আমাদের সিলেবাসে 2 ডিজিট এবং 4 ডিজিটের ডিজিটাল ব্যালেন্স আছে। এটা একটা ডিজিটাল ব্যালেন্সের চিত্র। ডিজিটাল ব্যালেন্সের মাধ্যমে এখন আমরা যে কোনো কিছুর ভর পরিমাপ করি। এই ছিল আমাদের প্রথম টপিকস নিয়ে কথা। এবার আসো দ্বিতীয় টপিকস, যেটা আমি আমার কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেখানে দেখিয়েছি। 2 নম্বর টপিক হলো রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা। এখানে 2টা বিষয় আছে। প্রথম হচ্ছে রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ। তো নিরাপদ সংরক্ষণ কেন করতে হবে? আমি আমার গত লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে ক্লোরোফর্ম কিন্তু বাদামি রিয়াজেন্ট বোতলে রাখতে হয়। কেন রাখতে হয় গত লেকচারে বলেছিলাম। এখন আরো কিছু বিষয় দেখি রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণের ক্ষেত্রে। সোডিয়াম, তোমরা নিশ্চিতভাবে জানো যে সোডিয়াম খুবই সক্রিয় একটি ধাতু। তো সোডিয়াম কেরোসিনে ডুবিয়ে রাখা হয়। কেন কেরোসিনে ডুবিয়ে রাখা হয়? সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ ঘটতে পারে। যেমন এখানে বিক্রিয়াটি দেওয়া আছে সোডিয়াম প্লাস পানি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন। মনে করো যে তোমাকে ল্যাবে একটি টেস্ট টিউব দেওয়া হয়েছে। এই টেস্ট টিউবে বলা হলো একটি সোডিয়াম, তোমরা জানো যে খুবই নরম ধাতুকে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়। ছুরি দিয়ে একটু কেটে টেস্ট টিউবে সোডিয়াম নিতে বলা হলো। তুমি সুন্দরভাবে টেস্ট টিউবে সোডিয়াম নিলা, কিছুক্ষণের মধ্যে দেখলা যে বিস্ফোরণ হয়ে গেছে। এখন তোমাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি হলো বাবা? তুমি বলবো স্যার আমি কিচ্ছু করিনি, আমি শুধুমাত্র আপনি যা বলছেন সোডিয়াম এই টেস্ট টিউবে নিয়েছিলাম। আসলে ঘটনাটা কি ঘটছে? আসলে ছিল টেস্ট টিউবটি ভেজা ছিল, অর্থাৎ টেস্ট টিউবে কিছুটা পানি ছিল। তুমি যখন সোডিয়াম দিছো তখন এই বিক্রিয়া হয়েছে, হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। হাইড্রোজেন হচ্ছিল বিস্ফোরক পদার্থ এবং এটা জানো যে এটা নিজেই জ্বলে। অক্সিজেন অন্যকে জ্বলতে সহায়তা করে আর হাইড্রোজেন নিজেই জ্বলে বা অন্যকে নিভাতে সহায়তা করে। এটা হচ্ছে হাইড্রোজেনের বৈশিষ্ট্য। তাছাড়াও এটাকে কেন কেরোসিনে ডুবিয়ে রাখা হয়? সোডিয়াম কিন্তু অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে, অক্সিজেনের সাথে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। যে কারণে আমরা সোডিয়ামকে অবশ্যই একটি বোতলে রাখবো এবং সেই বোতলটার মাঝে কেরোসিনের মাঝে, কেরোসিন হচ্ছিল নিষ্ক্রিয় পদার্থ, তার মাঝে সোডিয়ামটাকে ডুবন্ত অবস্থায় রাখতে হয়। আমরা আর একটা ব্যাপার খেয়াল করি। আমি প্রথম লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে কাঁচ সাধারণত বিভিন্ন উপাদানের সাথে বিক্রিয়াগুলো করে না, কিছু 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 উপাদানের সাথে বিক্রিয়া করে। তার মাঝে একটা হচ্ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। আজকে সেই বিক্রিয়াটা দেখাচ্ছি তোমাদেরকে। সোডিয়াম হাইড্রোক্সাইড মূলত কাঁচের সাথে বিক্রিয়া করে এবং কাঁচের যে মূল উপাদান সিলিকন ডাইঅক্সাইড, সেই সিলিকন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সিলিকেট তৈরি করে এবং কাঁচের মসৃণতা চলে যায় এবং কাঁচটি আমাদের ব্যবহারের উপযোগী আর থাকে না। তো এই যে ব্যাপারগুলো আমরা দেখলাম, এই ব্যাপারগুলো, এবং তুমি বলতেই পারো যে আচ্ছা স্টপ কর্কটা রাবারের শুধু, আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যে বোতলে রাখা হয় সেটা তো কাঁচের। এটা একটা খুব কমন প্রশ্ন তুমি করতেই পারো যে আপনি স্টপ কর্কটা রাবারের দিচ্ছেন, ওটা কাঁচ দিচ্ছেন না, কিন্তু দ্রবণটাকেই তো আপনি কাঁচের বোতলে রাখছেন। মূলত হচ্ছিল এটা তোমাদের জানার জন্য বলছি যে অবশ্যই রিয়াজেন্ট বোতলগুলো তোমরা দেখেছো, এগুলো অনেক ভারী। মূলত এগুলো বিশেষ ধরনের কাজ, এগুলোকে বলা হয় পাইরেক্স কাজ বলে, বোরোসিলিকেট কাজ বলে। এটা মূলত হচ্ছে এখানে সোডা থাকে, বালি থাকে, কাঁচ থাকে এবং এর সাথে আরো এক্সট্রা ভাবে 2% অ্যালুমিনা, 7 থেকে 13% বোরিক অক্সাইড, এগুলো মূলত ব্যবহার করে একটা ভারী কাঁচ তৈরি করা হয়, সেটা হচ্ছিল পাইরেক্স কাঁচ। তো বোতলটা হচ্ছে পাইরেক্স কাঁচের, আর যে কর্কটা ব্যবহার করা হয় সেই কর্কটা হচ্ছিল রাবারের। কারণ কর্কটা যদি কাঁচের হতো তাহলে সেই কাঁচের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সেই কাঁচটিকে নষ্ট করে ফেলতো। তো এবার আসো রাসায়নিক দ্রব্যের ব্যবহারের সতর্কতা। হ্যাঁ, আমরা যে দ্রব্যগুলো ব্যবহার করি সেই দ্রব্যগুলো যেখান থেকে আমরা আমদানি করি না কেন, ওখানে ওই দ্রব্যের গায়ে বিভিন্ন সতর্কতামূলক চিহ্ন থাকে। এই চিহ্নগুলো মূলত থাকে, তোমরা একটু খেয়াল করে দেখো। এবং এগুলো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, একটা চিহ্নর ছবি দিয়ে বলে যে এটা আসলে কি নির্দেশ করে। দেখো আমি দেখানোর চেষ্টা করি। এটা অত্যন্ত বিষাক্ত নির্দেশ করে, বিষাক্ত, দাহ্য, জারক, তেজস্ক্রিয়। এবং দাহ্য এবং জারকের ক্ষেত্রে দেখো একই রকম, পার্থক্য শুধু জারকে একটা গোল অক্সিজেনের মতো বিষয় আছে। এগুলো তোমরা এমসিকিউ হিসেবে পড়তে পারো এবং পরীক্ষায় আসবে। এবার আসো স্বাস্থ্য ও পরিবেশের উপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব, এটা আমার 3 নম্বর পয়েন্ট। এখানে এটা সিকিউ প্রশ্ন হিসেবে আসে এবং অনেকগুলো তোমাদের ছক আকারে দেওয়া আছে। আমি এটাকে ভাগ করে দিয়েছি, যেমন এসিড ধর্মী আলাদা করেছি, ক্ষার ধর্মী আলাদা করেছি, জারক ধর্মী, তারপর হচ্ছে অ্যালকোহল, এগুলোকে আলাদা করে পড়ানোর চেষ্টা করেছি। কেন? তুমি যদি অ্যাসিড ধর্মীর কোনো কি কি আমাদের ক্ষতি করে সেগুলো জানো, তাহলে এগুলো সবগুলোর বৈশিষ্ট্য তোমরা জানবা একইভাবে। যেমন অ্যাসিড ধর্মী এটা বিষাক্ত, পিএইচ কমিয়ে দেয়,
তারপর হচ্ছিল এসিড দ্রবী ফুসফুসের ক্ষতি করে, ক্ষার ধর্মীয় বিষাক্ত, তারপর হচ্ছিল এরা যে কোনো ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে, জারকগুলো পেটে ডায়রিয়ার সৃষ্টি করে, এবং উদ্ভিদের জলজ প্রাণীর অক্সিজেনের মাত্রা কমিয়ে দেয়। অ্যালকোহল তোমরা জানো যে কিডনি এবং স্নায়ুতন্ত্র ড্যামেজের ক্ষেত্রে অ্যালকোহলগুলো ব্যবহার করা হয়, এবং এই অ্যালকোহলগুলো উদ্ভিদ এবং প্রাণীর বাস্তু সংস্থান নষ্ট করে দেয়। তো এবার আসো, আমার লেকচার মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। সারসংক্ষেপ যে বিষয়টা আমরা এখন পর্যন্ত শিখলাম আজকের লেকচার দিয়ে, পলভঙ্গি ব্যালেন্স দিয়ে ক্ষুদ্র ভর পরিমাপ করা শিখেছি, রাসায়নিক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা লাভ করেছি, এটাই মূলত শিখলাম। তো আমি আমার ক্লাস শেষ করব, আমার মতো করে শেষ করছি। অনলাইন ক্লাস এটাই এখন সবচেয়ে বেশি দরকার, সকল বিপদেই একসাথে রব এনডিসিএম পরিবার। ধন্যবাদ সবাইকে, তোমাদেরকে অবশ্যই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বাড়িতেই থাকো। আল্লাহ হাফেজ।